করেনি। আমরা যখন কাজ করেছি, আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, তখন এইগুলো দেখছি। আমরা যখন ডিরেক্টর হচ্ছি তখন আমরা, এখন তো যারা ডিরেক্টর বা যারা টেকনিশিয়ান তারা তো এই কাজটা করতে অভ্যস্ত না, এইভাবে কাজ দেখেনি কোনোদিন। যেটা করতে গেলে এটা আমি ওই প্রোডাকশন দেখেছি, এইগুলো করেছে, এইগুলো করা যাচ্ছে, সেখানে প্রয়োজনীয় সিকিউরিটি মেজার ছিল না। এবার ধরো একটা শর্ট দিতে গিয়ে আমি গভীর জলে পড়ে গেলাম, যদি সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন থাকে, রেস্কিউ লোকজন থাকে, সে আমাকে যত তাড়াতাড়ি রেস্কিউ করতে পারবে। এবং দীঘার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাকি ও বিদায় নেয়। কোনটা ঠিক, কোন একটা মিথ্যে রয়েছে, তাই এতগুলো গল্প তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের এমন কিছু ভিডিও ফুটেজ দেখাবো যেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে দেখেছি পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণ বন্দ্যোপাধ্যায় পানিতে ডুবে মারা গিয়েছেন। তো তার মৃত্যু ঘিরেই উঠে আসছে নতুন নতুন রহস্য। তো তিনি পশ্চিমবঙ্গের দীঘা তালশিরি সমুদ্র সৈকতে একটি নাটকের শুটিং করার জন্য গিয়েছিলেন। তো শুটিং এর এক পর্যায়ে তিনি পানিতে পড়ে যায় এবং একটি ঢেউয়ের সাথে বাড়ি খেয়ে মারা যান। তো এখানে কেউ বলছেন পানিতে নাকি কোনো শুটিংই ছিল না, আবার কেউ বলছেন তিনি নাকি পাপ করেছিলেন, তার পাপের শাস্তি সে পেয়েছেন, আবার কেউ বলছেন তাকে নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই রহস্যজনক মৃত্যু নিয়ে রাহুলের বউ প্রিয়াঙ্কা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেন, দেব আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা আন্দোলন শুরু করেছেন। আসলে এই মৃত্যুর রহস্যটা কি? আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যেগুলো দেখলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। প্রথম মর্মান্তিক বললে কম বলা হয়, সুস্থ স্বাভাবিক অত্যন্ত বুদ্ধিমান সপ্রতিভ এবং একজন ভার্সেটাইল অ্যাক্টর আমাদের ভাই, আমাদের ইমিডিয়েটলি পরের ব্যাচ রিপাবলিক, তার এইভাবে চলে যাওয়া এবং সেটা শুটিং চলাকালীন, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। যে খবর আমাদের কাছে এখনো বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই মুহূর্তে, যখন আমরা কেওড়াতলা শ্মশানে দাঁড়িয়ে রয়েছি, মানে শ্মশানে এসেও আমাদের মধ্যে কারুর বোমবাদার রয়েছেন, বাকি বড়রা রয়েছেন, কৌশিক দাস ছিলেন, অঙ্কুশ আছে, বাকি অনেকেই রয়েছে। দল মত পথ নির্বিশেষে প্রচুর মানুষ যারা রাহুলকে পছন্দ করত, তার আমরা সবাই আছি। ফল্ট গাফিলতি নিয়ে কথা বলবার আগে, এই যে সময়তে আমাদের এত খুব কঠিন সময়, যে সময় এই সমাজে বেঁচে থাকতে গেলে সবসময় শিরদানা টান করে রাখতে পারে না বহু মানুষ, সেখানে বাবিন মানে আমাদের রাহুল অরুণোদয় কখনো কোনো কিছু প্রাপ্তির জন্য, একটু বেশি ভালো থাকবার জন্য নিজের যে আত্মসম্মান, কখনো সেটার সঙ্গে সে কম্প্রোমাইজ করেনি, করতো না। নিজের মতামত যুক্তি দিয়ে রাখতে পারত। পড়াশোনা, সমাজ নিয়ে পড়াশোনা, রাজনীতি, সবটা নিয়ে তার অগাধ জ্ঞান ছিল। আজ দেহ এসে পৌঁছবার পর রাহুলের মা, আমরা একসঙ্গে অনেক খাওয়া দাওয়া করেছি, মানে স্ট্রাগল লাইফে। আমার জুনিয়র ছিল, কিন্তু কোথাও একটা ছাত্র ছিল, যখন অভিনয় বলুন বা স্ক্রিপ্ট বলুন সেগুলো লেখালেখি করতাম, পাশে বসে থাকতাম। অধ্যাবসায় যথেষ্ট রকম, কখনো নিজের কোনো ব্যাপারে ভুল থাকলে সেটা অকপটে স্বীকার করতে পারত। তো এহেন মানুষ যে সামান্য স্বার্থের জন্য, সামান্য নিজের ভালোর জন্য নিজের মতামত পাল্টায় না, আজকের দিনে বিরল। এমন একটি ছেলে, এমন একটি তরতাজা প্রাণ তার পুত্র সহজ এবং স্ত্রী প্রিয়াঙ্কাকে রেখে আকস্মিকভাবে বিদায় নিলেন। প্রশ্ন উঠে গেল অনেকগুলো। সিকিউরিটি, শুধু আর্টিস্ট না, এই ক্ষেত্রে আমি বলবো আর্টিস্ট এবং টেকনিশিয়ান, আমরা যারা টলিউডে কাজ করি, আমাদের সিকিউরিটির কোনো বাজেট হয় না। আমাদের নানান বিষয়ে কার কি বাজেট, কে কতক্ষণ কাজ করবে,
তা নিয়ে বন্ধ হয়েছে, স্ট্রাইক হয়েছে, মিছিল হয়েছে, নানাবিধ নিয়ম নীতি হয়েছে, কিন্তু কখনো প্রাণ একজন শিল্পী হোক, তিনি টেকনিশিয়ান হন, যারাই শুটিংয়ের সঙ্গে জড়িয়ে, তার জন্য কোনো বাজেট অ্যালোকেট হয় না। কেউ বা কারা যারা শুটিংয়ে গিয়েছিলেন, সেটা প্রোডাকশন হাউস এই তালসারিতে বা চ্যানেল বা দায়িত্বশীল ম্যানেজার, কারুর সঙ্গে কারুর কথা মিলছে না, বা যদি কেউ প্রত্যক্ষদর্শী বলেন, আবার সবটার সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট সেখানে নাকি 1 ঘন্টা সে জলের নিচে ছিল, তা মিলছে না। একটু আগেই ওই হোটেল, যে হোটেলে ওরা ছিল, সেই হোটেল থেকে দায়িত্বশীল কিছু লোক আমায় ফোন করেছিলেন, যাদের আমি চিনতাম। তারা বললেন যে 1 ঘন্টা জলের নিচেও ছিল না। জায়গাটায় এটা উত্তাল সমুদ্র নয়, তালসারি মানে যেখানে সমুদ্র অত্যন্ত ঝিমিয়ে থাকে এবং সমুদ্রের জল যেখানে শান্ত, তার পাশ থেকে বেশ কিছু আঁকামাকা খাঁড়ি আসে, যে খাঁড়ি মাটিতে মেশে, অর্থাৎ বালি আর মাটি দুটো মাখামাখি হয় কিছু নদীর মতো সরু সরু পথের মাধ্যমে, যেখানে মাছ ধরার নৌকোরা স্ট্যান্ড করা থাকে। সেইখান থেকে শুটিং হচ্ছে। কেউ একজন বোধহয় কিছু লুকোবার চেষ্টা করছে, কেউ প্রমাণ করার চেষ্টা করছে, জানো ছেলেরই একটু গাফিলতি ছিল, তাই যেন একটু একা একা জলের গভীরে চলে গেছিল। একদম না, ওটা সমুদ্র না, ওটা আবার বলছি খাঁড়ি, নদীপথ, সরু নদীপথ, যেখান দিয়ে নৌকা, দুটো নৌকা পাস হওয়ার মতো চওড়া জায়গা থাকে। জল অত্যন্ত শান্ত, সেখানে বিরাট চওড়া তুমুল এমনটা নয়। জেনারেল শুটিংয়ের পরে ড্রোন শট নেওয়ার সময় এই বিপত্তি ঘটে বলে অনেকে বলছেন। আমি প্রযোজনা সংস্থা হোক, চ্যানেল হোক, যারা নিরাপত্তার দায়িত্বে লোক যাদের রেখে দেওয়া উচিত, নিরাপত্তা আছে কিনা দেখে শুটিং করতে যাওয়া উচিত। এবং তার সঙ্গে রাহুলের যারা সহ অভিনেতা অভিনেত্রী ছিলেন, কোথাও তাদের বয়ানের মধ্যে মিল থাকছে না। প্রত্যক্ষদর্শীদের ঘটনা, পোস্টমর্টম রিপোর্ট, এখানে মিল থাকছে না। নির্দ্বিধায় বলা যায় কেউ কোথাও একটা কিছু ভুল তথ্য দিচ্ছেন। কড়া ইনভেস্টিগেশন দরকার, নিরপেক্ষ ইনভেস্টিগেশন দরকার। না হলে এইভাবে মিথ্যাচার চলে, যদি আমরা কেউ কাউকে বাঁচাবার চেষ্টা করি, গাফিলতির জন্য যে ঘটনা ঘটেছে, উদাসীনতার জন্য ঘটেছে, যদি কাউকে বাঁচাবার চেষ্টা করি, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে। এবং যে কোনো আমার টেকনিশিয়ান ভাই, সেও রাহুল হতে পারে, যে কোনো আমার শিল্পী ভাই বোন বন্ধুরা, তারা রাহুল হতে পারে। এই বিষয়টাকে খোলসা করার জায়গা দরকার। কড়া পুলিশি অনুসন্ধান, নিরপেক্ষতার সঙ্গে কোনো শক্তি বা ক্ষমতার দালালি করে নয়, তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু গাফিলতি ছিল, এটা তো স্পষ্ট। কার জন্য সেই গাফিলতি, এই উদাসীনতা, সেইটা বার করা বড্ড দরকার রয়েছে। কেউ বলছেন জল থেকে তোলবার পরে ওনাকে কথা বলছিল খুব কষ্টের সঙ্গে, এবং দীঘার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাকি ও বিদায় নেয়। কোনটা ঠিক, কোন একটা মিথ্যে রয়েছে, তাই এতগুলো গল্প তৈরি হচ্ছে। এবং গল্প যখন তৈরি হচ্ছে, নিশ্চয়ই গল্প কেউ তৈরি করছে। আমাদের টেকনিশিয়ানদের নিরাপত্তা দেখার জন্য যে ফেডারেশন রয়েছে, এবং আর্টিস্টদের তরফ থেকে যে আর্টিস্ট ফোরাম রয়েছে, তাদের যারা নেতৃত্ব রয়েছেন, আমাদের দাদা বন্ধুরা, তাদের কড়া হাতে যাতে আর কেউ রাহুল না হতে পারে, না হয়ে যায় কোনো ভুল বা পরিকল্পিত চক্রান্ত, এই ওর নামে দোষ দেওয়া থেকে শুরু করে যে দোষী তাকে সবাই সামনে আনুক, শাস্তি হলে হবে। না হলে এই পদ্ধতি রেখে দিলে আবার যে কোনো টেকনিশিয়ান, যে কোনো আর্টিস্ট আবার রাহুলের মতো চেহারা নেবে। আমাদের টলিউডে নিরাপত্তার জন্য কোনো বাজেট নেই। আমাদের অন্যান্য কাজে কার কি পারিশ্রমিক, কি কতক্ষণ কাজ করবে, কতজন কাজ করবে, তা নিয়ে স্ট্রাইক হয়, বন্ধ হয়, আমরা জানি। কিন্তু প্রাণের থেকে তো বেশি বাজেট পৃথিবীতে আর কোনো কিছু ঈশ্বর আমাদের দেননি। সেই বাজেটটা চ্যানেল হোক, প্রযোজক হোক, যেই হোক, প্রোডাকশন হাউস হোক, এই ক্ষেত্রে লীনাদির প্রোডাকশন হাউস
এই বাজেটটা অ্যালোট করতে হবে, নাহলে শুটিং করা যাবে না। কলকাতার বাইরে যে কোনো জায়গায় চলে গেলে আমাদের ডাক্তার বলি বা অন্যান্য বিষয় বলি, সেই নিরাপত্তার খোঁজ খবর করার সুযোগ আমাদের কম, কঠিনভাবে কাজ করতে হয়। সিকিউরিটি বাজেট একটা বরাদ্দ করতেই হবে, টেলিভিশন চ্যানেল, ওয়েব সিরিজ হোক বা সিনেমা হোক। আর তার সঙ্গে সঙ্গে কারা দায়ী রয়েছেন, তিনি যার যত ঘনিষ্ঠ হোক, তিনি যত প্রভাবশালী হোক বা তার কানেকশন থাকুক না কেন, তিনি যেই হোক, যে সংস্থা, যে ব্যক্তি বা যাই থাকুক না কেন, তাকে চিহ্নিত করতে হবে এবং মুখ সবাইকে খুলতে হবে, নাহলে আমরা যে কেউ যে কোনো দিন এইভাবে শেষ হয়ে যেতে পারি। কেওড়াতলা শ্মশানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে বলতে কালকে আমরা নিজেরা হঠাৎ করে এই কাজ করতে গিয়ে কে থাকবো না। ইভেন আপনারা যারা মিডিয়ার বন্ধু, তারাও প্রত্যেক সময় আমাদের শুটিংয়ে উপস্থিত হন। এই বিপদ তো আপনাদের সবার উপরেও নেমে আসতে পারে। এখান থেকে আমাদের বেরোতেই হবে, সত্যিকে সামনে আনতেই হবে। আসলে কি ঘটনা হয়েছিল যে গবেষণা চলছে, বোঝাই যাচ্ছে সেখানে প্রয়োজনীয় সিকিউরিটি মেজার ছিল না। এবার ধরো একটা শর্ট দিতে গিয়ে আমি গভীর জলে পড়ে গেলাম, যদি সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন থাকে, রেস্কিউ লোকজন থাকে, সে আমাকে যত তাড়াতাড়ি রেস্কিউ করতে পারবে। এই ভয়টা স্বাভাবিক যে আমি কথা বলবো কালকে আমাকে এটার জন্য পেনালাইজ হতে হবে, আমার চরিত্র বাদ চলে যাবে, আমি কাজ পাবো না। সিকিউরিটি মেজারটা থাকার কথা নেই, আমি শর্টটা দিতে পারবো না। কি হবে, কালকে স্ক্রিপ্টে 2 লাইন লেখা হয়ে যাবে যে ও তো গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার চরিত্রের একটা মালা পড়ে যাবে। পরে এখন যেটা হচ্ছে যে নানান অসঙ্গতি গতকাল থেকে এখন বলে যাচ্ছে একাধিক মৃত্যুর সামনে আনা হয়েছে, দেখানো হয়েছে গল্পটাকে। চেষ্টা হয়েছিল এবং সেই কারণেই 100টা প্রশ্ন আসছে। প্রথম যেটা বলা হলো তা হচ্ছে ওই ইউনিটের পক্ষ থেকে বলা হলো ওনারা নাকি শ্যুট শেষ করে প্যাক আপ হয়ে গেছিল, কলকাতায় ফিরে চলে আসছিলেন। রাহুল দা নাকি একজন সহ অভিনেত্রীর সাথে ওখানে ছিল এবং তারা নাকি জলে নামছিল এবং সেখান থেকে নাকি ঘটনাটা ঘটেছে। যদি গতকাল শ্বেতা বলে ওনার যিনি সহ অভিনেত্রী রাহুল দার, তার যদি ওই একটা ক্লিপ ভাইরাল না হতো যেখানে সে বলছে খুব মানে কি বলবো, আচ্ছা তোমারই করা, সেখানে তিনি বলছেন যে মানে খুব ট্রমাটাইজ, বোঝাই গেল যে আমরা একসাথে শর্ট দিতে দিতে আমরা একসাথে পড়ে গেলাম, আমাকে তুললো, রাহুলদাকে তুললো, রাহুলদা কোথায়। তো এটা যদি সামনে না আসতো তাহলে ওদের ওই প্রোডাকশন হাউসের বলা ওই মিথ্যেটাই কিন্তু সত্যি হয়ে দাঁড়িয়ে যেত এবং সেইটা কি হতো, মানে এর থেকে কি মানে করা হতো আমরা সবাই বুঝতে পারছি। এরপরে ওরা স্নোবল্ড হয়ে একটা কথার উপরে একটা কথা বসিয়ে তার একটা কি কুৎসিত চেহারা দেওয়া হতো। মানে আমার একটা ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য যে একটা মানুষ চলে গেল, তার মৃত্যু হলো এরকমভাবে, তারপরে নিজের অপরাধটাকে আড়াল করার জন্য আমি এমন মিথ্যে বলছি, চলে গেল যে মানুষটা, সেই মানুষটার উপর একটা কালি ছেড়ানো হচ্ছে, তার চরিত্রে একটা প্রশ্ন তোলা হচ্ছে। মানে এটা কত বড় একটা নোংরামি। এই অপরাধটা করে কি ওরা পার পেয়ে যাবে কি পার পেয়ে যাবে না, এটা হচ্ছে এখন প্রশ্ন। এটাও বলা হচ্ছে যে রাহুলদা স্বেচ্ছায় গেছিলেন সমুদ্রে, মানে প্রত্যেকে। দেখো আমি এটা জানি না, কিন্তু আমি একটা কথা তোমার এখানে জিজ্ঞেস করছি, বলো তো কালকে আমি রাহুলদা বলে বলছি না, কোনো একজন একটা যদি বলেন যে আমার জন্য এই মানে সেফটি মেজার নেই, আমি করবো না, কি হবে? কালকে সে একটা পাল্টে যাবে, হয় না এরকম? আমরা দেখিনি গত কয়েক বছরে এমনকি কোনো অভিনেত্রী প্রোডাকশন হাউসের কোনো একজন বড় বাবুর নামে কোনো হ্যারাসমেন্টের অভিযোগ করেছে, তো সেই অভিনেত্রীর চরিত্রটা পাল্টে অন্য কেউ অভিনয় করছে, এই জিনিস আমরা দেখিনি। কালকে আমি ইন্ডাস্ট্রি, আই এম নট পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, আমি অভিনেতা নই, আমি অভিনয় করি না, কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা কাছাকাছি থাকার সুবাদে যেটা জানতে পারি, এটা হয় না যে কোনো একজন একটা যদি বলে যে আমি এই শটটা দেবো না, এই কোনো অন্যায় কোনো কারণে না, আমার এই যেটা আমার প্রাপ্য, যে সিকিউরিটি মেজারটা থাকার কথা নেই, আমি শটটা দিতে পারবো না। কি হবে, কালকে স্ক্রিপ্টে 2 লাইন লেখা হয়ে যাবে যে ও তো গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার চরিত্রের একটা মালা পড়ে যাবে, পরের দিনে শুট হবে যে তার স্মরণসভা হচ্ছে, গল্পের তার ট্র্যাকটা বাদ চলে যাবে গল্প থেকে। এটা আমাদের কে না জানি আমরা আজকে এই অবস্থার মধ্যে কাজ করতে হয়। আরেকটা কথা, এই ময়না তদন্তে বলা হচ্ছে যে বেশ অনেকক্ষণ জল থাকার কারণ দেখা যাচ্ছে পেটের মধ্যে অনেকটা নোনা জল দ্বিগুণ হয়ে গেছিল পানি। এদিকে অথচ বলা হচ্ছে যে বেশ 5 মিনিট মতো এনে কিছু জলে ছিলেন, তারপরে প্রোডিউসার ডিরেক্টর তারা বলেছেন 5 থেকে 6 মিনিট জলে ছিল। দেখো ওনারা যেটা বলছেন তা তো সত্যি বলছেন, এটা গতকাল থেকে প্রমাণিত। দেখো আমি এটাকে নিয়ে না আগ বাড়িয়ে ঠিক কী হয়েছিল না হয়েছিল বলতে চাই না, কারণ আমি যেটা বলবো সেটাও একটা স্পেকুলেশনই হবে, হয়তো ক্যালকুলেটেড স্পেকুলেশন, কিন্তু হয়তো তথ্যের ভিত্তিতে করা স্পেকুলেশন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য স্পেকুলেশন। তো আমরা চাই সত্যিটা সামনে আসুক। দরকার হলে এটা তো ইতিমধ্যে উড়িষ্যা পুলিশ বলে দিয়েছে যে বিনা অনুমতিতে শ্যুট করা হচ্ছিল, সেক্ষেত্রে যারা এটার জন্য দায়ী 1-2জনকে গ্রেপ্তার করে ডিটেইন করে তাদেরকে জেরা করে সত্যিটা বলানো হোক। তার কারণ দেখো আমি সাধারণ বুদ্ধিতে একটা জিনিস জানি, আজকে যদি একটা পারমিশন নিয়ে শ্যুট হয় এবং তার জন্য যে প্রয়োজনীয় যে সিকিউরিটি মেজার তা যদি থাকে, সেক্ষেত্রে একরকম, কিন্তু যে শ্যুটটা পারমিশন ছাড়া হচ্ছে
বোঝাই যাচ্ছে সেখানে প্রয়োজনীয় সিকিউরিটি মেজার ছিল না। এবার ধরো একটা শর্ট দিতে গিয়ে আমি গভীর জলে পড়ে গেলাম, যদি সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন থাকে, রেস্কিউ লোকজন থাকে, সে আমাকে যত তাড়াতাড়ি রেস্কিউ করতে পারবে। তোমাকে যদি এখন ওখানে দাঁড়িয়ে আমাকে রেস্কিউ করতে হয় ওই শুটিং ইউনিটের একজন হিসেবে, তুমি কি পারবে আমাকে সেইভাবে রেস্কিউ করে আনতে? আজকে যদি এই বাড়িটায় আগুন লেগে যায়, এই বাড়িটা 3 তলায়, আর দমকলের লোক যত তাড়াতাড়ি নামিয়ে আনতে পারবে আমি কি তত তাড়াতাড়ি নামিয়ে আনতে পারবো? তার জন্য তো ট্রেন্ড লোকজন দরকার। সুতরাং তাদেরকে না নিয়ে যদি শুট হয় এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো স্বাভাবিক কথা রেস্কিউটা যে সময়ের মধ্যে আদারওয়াইজ করা সম্ভব হতো, কি তাকে জল থেকে তুলে এনে তাকে সিপিআর দেওয়া ইত্যাদি যা যা কিছু আমি সম্ভব হতো, সেটা সম্ভব হবে না এক্ষেত্রে। স্বাভাবিক, দেখুন আমরা আবেদন করছি, যারা এই ফ্র্যাটার্নিটির মানুষজন তাদের কাছেও আবেদন করছি, এইটা করে যেন ওরা পার না পেয়ে যেতে পারে। হ্যাঁ, না হলে এই ভয়টা স্বাভাবিক যে আমি কথা বলবো কালকে আমাকে এটার জন্য পেনালাইজ হতে হবে, আমার চরিত্র বাদ চলে যাবে, আমি কাজ পাবো না। কিন্তু তা বলে রাহুলদার এই মৃত্যুটার পরেও যদি আমরা ছেড়ে কথা বলি, মানে আজকে আমরা যে সবাই এখানে এসে রাহুলদা ডিজার্ভ করতো, কিন্তু ওর এরকম একটা মৃত্যু, তার সঠিক তদন্ত হোক, বিচার হোক, যদি কারোর কোনো অপরাধ থেকে থাকে তার শাস্তি হোক, এটা কিন্তু আরও বেশি করে রাহুলদা ডিজার্ভ করে। হ্যাঁ, সুতরাং আর এই যে একটা ইন্ডাস্ট্রিটাকে যে একটা একটা সম্পত্তি বানিয়ে নেওয়া হয়েছে, হ্যাঁ, যে কতগুলো একটা রাজনৈতিক দল 2-3টে প্রোডাকশন হাউস তারা মিলে সবকিছু কন্ট্রোল করবে, তুমি আমার আমার একটুখানি অবাধ্য হলে মানে পরের দিন তুমি বাদ চলে গেলে, এই যারা মাফিয়াতন্ত্র, এই মাফিয়াতন্ত্র চললে স্বাভাবিকভাবে মানুষের সেখানে কথা বলার স্পেস থাকবে না। এই কারণেই আমরা চাই যে এই মাফিয়াতন্ত্র শেষ হোক, নাহলে মানুষ কথা বলবেন কিভাবে? দেখো ব্যাপারটা গিয়ে জানো না, আমাদের প্রি প্রোডাকশন বলে একটা বস্তু ছিল। একটা ছবি করতে গেলে মিনিমাম আমাদের 4 মাস প্রি প্রোডাকশন করতে লাগলো, আর এখন হচ্ছে কি 4 দিন লাগে, হয়তো লাগেও না। আজকে বলছে কালকে চলো শুটিং করতে যেতে হবে। তো এই যে 4 মাস 5 মাস ধরে আমরা প্রি প্রোডাকশনটা করতাম, যে আমার এখানে 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 আমি প্রচুর শুটিং করেছি, মানে মারাত্মক শুটিং করেছি। যেমন তোমরা প্রতিবাদ বলে ছবি একটা যাচ্ছিল, দেখেছো গাড়ি, এগুলো সব অরিজিনাল গাড়ির শট, এগুলো না গ্রাফিক্স তখন আসেনি, না এআই এসছে, সব কিন্তু ডাইরেক্ট গ্যাস দিয়ে, ওটা ক্যানন ব্লাস্টিং বলতো, গাড়ি উড়ে গিয়ে এক জায়গায় মারলো, গাড়ি পাল্টি খেতে খেতে যাচ্ছে, বাইক গিয়ে উড়ে গিয়ে পড়লো, পরে ছিটকে গেল, সব ডাইরেক্ট শট, এবং সব এক্সপার্ট ম্যাড্রাসেরা ছিল। এই যেমন একটা শট চলতো না, চোখ বন্ধ করে ঠাকুরকে ডাকতাম। সব প্রিকশন আমার নেওয়া আছে। গাড়ির মধ্যে যে ড্রাইভার আছে তার সেখানে লোহার বেড়ি দিয়ে বডি গার্ড করে দেওয়া আছে, মানে করা আছে, বডি এদিক ওদিক হবে না, তার হেলমেট পরে আছে, করে গাড়ি চালিয়েছে, গাড়িটা পাল্টি করছে, সব কিছু মানে নিয়ে, তার মেডিকেল থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে আমরা শুট করেছি। প্রতিবাদ আমি করেছি, ম্যাড্রাসে করেছিলাম। তো এইগুলো তো অটোমেটিক রাখতে হবে না, এখন আমি যদি না রাখলে তো এইগুলো প্রিকশনটা নিতেই হয়। এটা আগে সবসময় আমরা নিয়েছি, হয়তো খুব রেয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাও যারা নেয়নি তাদের, কিন্তু সব সময় একটা ফাইট সিন হলে আমরা গদি, পেটি, একদম দেখেছো হয়তো তোমরা, যেমন উপর থেকে কেউ জাম্প করবে, এবং ড্যামি, যারা ড্যামি শট দেবে তাদের জন্যই কিন্তু প্রোটেকশন থাকতো। তো সেফ জ্যাকেট, এসব এগুলো আমরা নিয়ে করতাম। এখন এগুলো তাদের অ্যাকচুয়ালি এদের নেয়, এটা অসুবিধা কিছু নেই, এটা তো ওই কালচারটা করেনি। আমরা যখন কাজ করেছি, আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, তখন এইগুলো দেখছি আমরা যখন ডিরেক্টর হচ্ছি তখন আমরা, এখন তো যারা ডিরেক্টর বা যারা টেকনিশিয়ান তারা তো এই কাজটা করতে অভ্যস্ত না, এইভাবে কাজ করতে দেখেনি কোনোদিন, যে এটা করতে গেলে এটা আমি ওই প্রোডাকশন দেখেছি, এইগুলো করেছে, এইগুলো করা উচিত, জানেই না তো, যাচ্ছে করতে চলে যাচ্ছে। আর এক্সপিরিয়েন্স মাথাটা যারা প্রোডাকশন ম্যানেজার বিশেষ করে, তাকে এখন তো চিনি না, সব তো ঘুরে নতুন না এরপরে ম্যানেজার, তাদের মাথাটা ঠিক রাখতে হয়, তাদের স্ক্রিপ্টটা পড়তে হয়, তারা কি শট নিতে যাচ্ছে সেটাও একটা প্রোডাকশন। আমরা কি হয়, আমরা একটা স্ক্রিপ্ট করলে এরকম একটা বড় ঘরে প্রোডাকশন ম্যানেজার, মেকআপ ম্যান, ক্যামেরাম্যান থেকে সবাইকে ডেকে স্ক্রিপ্ট শোনানো হয়। আমি এখনো এই ইচ্ছে পরিণতই করেছি, সবাইকে ডেকে স্ক্রিপ্ট শোনানো হয়েছে, কারণ সবাই জানে এই সিনটা এইগুলো লাগবে, কিন্তু কেউ জানেই না তো কি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সব চলে গেল গিয়ে শুটিং করার সময় যে এটা করছে, এটা সিস্টেম নয়।
সিস্টেম হচ্ছে গিয়ে সবাইকে জানতে হবে কি গল্প, সবাইকে জানতে হবে কি আর্টিস্ট পারফর্ম করতে যাচ্ছে, আর্টিস্ট টেকনিশিয়ান সবাই জানবে কালকে এই সিন হচ্ছে। এখন কেউ জানে? ক্যামেরাম্যানই জানে না কে কি হবে ভাই, মানে এখানে এই শট হবে। এটা এই এই জিনিসটা চেঞ্জ করতে হবে। আগে আগে এই কালচারটাকে আনতে হবে ফিরে, সেটা নেই। এটা সেই জন্যই হয়তো বোধহয় অভিনেতা রাহুল ব্যানার্জির মতো একজন মানুষও বোধহয় আমরা হারিয়ে গেলাম এইরকম নিরাপত্তা। কারণ আমি যা মিডিয়াতে আমি দেখছি শুনছি সেটাই দেখছি। এটা হচ্ছে কি ওই মানে আগে থেকে প্ল্যানিং, তার সবাই জানবে যে কি শট হবে, তাহলেই এই বিপদগুলো আসবে না। আর তার জন্যে রেকি, আমরা এক একটা লোকেশন রেকি করতাম 2বার 3বার। এখন তো বলছে সকালে যাচ্ছে, বলছে লাঞ্চটাও বাঁচায় প্রডিউসার, যে সকালে টিফিন করে যা, দুপুরের মধ্যে সব বাড়ি চলে এসে ঢুকে যা, লাঞ্চের পয়সাটা যাতে খরচা না হয়। শুনি যাব, আমি সেটাই বলছি, আমি কোনোদিন দেখিনি। তো লোকেশন হান্টিংটা একটা বড় জিনিস, যে তুমি লোকেশন দেখতে যাচ্ছ, আমি এই শট নেব, ডিরেক্টর, ক্যামেরাম্যান, প্রোডাকশন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রডিউসার মাস্ট, তারা লোকেশন দেখতে যাচ্ছে, গিয়ে দেখবে এইখানটা শ্যুট করবো। এবার লোকাল কে আছে ভাই, লোকাল লোককে আমরা ডাকলাম, দাদা এখানে শ্যুট করবো, এখানে কোনো অসুবিধা নেই তো? হয়তো আমি হিরোইন একটা মেয়েদের নিয়ে কাজ করতে যাচ্ছি, ফাঁকা জায়গা, প্রত্যেকে পাড়া ছোট ছেলে এসে হামলা যদি করতে পারে, তার জন্য সেটা একটা প্রোটেকশন ক্লাব বা লোকাল ছেলেদের সঙ্গে কথা বলা, যে ভাই তোমরা থাকবে, আমরা আমাদের সাথে লাঞ্চ ফাঞ্চ করবে, টিফিন দেবে, তোমাদের একটু মিষ্টি খেতে পয়সা দেবো। এটা আমরা করে এসেছি। সাথে সাথে ওরা বলে তো না এখানটা করবেন না, এটা এখানটা অসুবিধা আছে, এখানটা এই যে জঙ্গলটায় দিনের বেলা তো একটা শিয়াল বেরিয়ে পড়ে, এই জঙ্গলটা যাবেন না, এই জঙ্গলের দিকে যাবেন না, এদিকটা করবেন। ওরাই লোকাল গাইড করে দেয়। সাথে সাথে প্রশাসন পারমিশন, পুলিশকে গিয়ে চিঠি দেয় যে আমার এই দিন থেকে এই দিন এই জায়গায় শুটিং করবো, এই আর্টিস্ট আছে, আমাদের এই ফোন নম্বরে। এবার পুলিশকে সকালে গিয়ে আগের দিন বলে কাল স্যার আপনার একবার আসবেন, ওরা এসে একবার দেখে নিল। মানে এইগুলো আমরা কিন্তু করে গেছি সবসময়। আশা করছি পুরো ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এত বড় একটা নাটকের শুটিং করার জন্য একটা সমুদ্রই গিয়েছেন, তো সেখানে তো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তো এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা কেন রাখা হয়নি? আর ওইখানে নাকি শুটিং এর কোনো অনুমতিও দেওয়া হয়নি, তাহলে ওইখানে কিভাবে তারা শুটিং করছিল? তো রাহুলের মৃত্যুটা কি আসলেই দুর্ঘটনা নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।